নিউ ইয়র্ক সিটির যে হোম ফার্স্ট ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স যে প্রোগ্রামটা আসলে এটা কি এবং এই সহায়তা কারা পেতে পারেন? ট্রাফিক এজেন্ট, আপনার একজন রেস্টুরেন্ট ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, নার্স, পোস্টাল অফিসার, যারা স্বল্প একটা মিনিমাম বাজেটে যারা কাজ করেন তাদের জন্য এই প্রোগ্রামটা। বেনিফিটটা হলো যে 100,000 10,000 টাকা দিলেও 20,000 টাকাও যদি পাওয়া যায়, ক্লোজিং কস্টের টাকাটা পাওয়া যায়, সেটাও অনেক। ইনকামের কোনো থ্রেশহোল্ড আছে যে এত পর্যন্ত বেতন যদি হয় তাহলেই পাবে, এর উপরে হলে পাবে না? বাড়ি কেনার ক্ষেত্রে আমরা জানি যে প্রথম যারা বাড়ি কিনতে চায়, আপনাদের স্বপ্নই থাকে আমেরিকা আসার পরে একটি বাড়ি কেনা, কিন্তু বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে বাড়ি কেনা একটা স্বপ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেই স্বপ্নের বিষয়টাকেই বাস্তবায়িত করতে নিউ ইয়র্ক সিটি পাশে দাঁড়াচ্ছে $100,000 যেটা অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম দিতে চাচ্ছে। এইটা যেটা আপনার কাছে জানতে চাইবো যে নিউ ইয়র্ক সিটির যে হোম ফার্স্ট ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স যে প্রোগ্রামটা আসলে এটা কি এবং এই সহায়তা কারা পেতে পারেন, আবেদন করতে হবে কিনা, আবেদন করতে গেলে কোথায় করতে হবে, এই প্রশ্নগুলো থাকবে। এবং এই প্রোগ্রামে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, যদিও কিছুটা আমি বলেছি, কিন্তু আপনার কাছে বিস্তারিত আমি জানতে চাইবো কি কি শর্ত পূরণ করলে এই সহায়তা পাওয়া যাবে, ডাউন পেমেন্ট কত দিতে হবে, এই বিষয়গুলো আপনার কাছে প্রথমেই জানতে চাই জনাব আসিফে চৌধুরী। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ যারা ভিউয়ার যারা আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হচ্ছেন। অত্যন্ত সুখবর। প্রোগ্রামটি নিয়ে আগেও অনেকবার অনেক ধরনের চেষ্টা চালানো হয়েছিল যে এটা মানুষের যাতে কল্যাণে আসতে পারে, কিন্তু সেটা বাস্তবতা হয়ে ওঠেনি নানান ধরনের ব্যুরোক্রেসির জন্য। বা 2025 একটা অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার নিয়ে আমাদের নতুন মেয়রও এই ইলেকশনে ক্যাম্পেইন করেছেন এবং ইলেকশন করে জিতেছেন। অ্যাফোর্ডেবিলিটি একটা ড্রাইভিং ফোর্স এই 2025-এর জন্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো হাউজিং মার্কেটে কারা প্রথমে পাবেন, প্রথমে বলে নেই সেলফ এমপ্লয়েড, ট্রাফিক এজেন্ট, আপনার একজন রেস্টুরেন্ট ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, নার্স, পোস্টাল অফিসার, যারা স্বল্প একটা মিনিমাম বাজেটে যারা কাজ করেন তাদের জন্য এই প্রোগ্রামটা। যাদের হয়তো 3 থেকে 5% দেওয়ার টাকা আছে কিন্তু বা ক্লোজিং কস্টের পয়সা নাই বা ডাউন পেমেন্টের পয়সা নাই, বেসড অন দ্যাট আপনার এই অনুদানটা পাওয়ার যোগ্যতা রাখে। আপনি এইচপিডির মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে। 2, আপনার এইচপিডির কিছু কোয়ালিফিকেশন আছে সেগুলো আপনার কমপ্লিট করতে হবে এবং ইন্সপেকশন যেটা আছে ওদের ইন্সপেকশনটা আপনার কমপ্লিট করতে হবে। ওদের যে ডিরেক্টিভ যেটা আছে, আপনি এইচপিডি অ্যাপ্লিকেশনে গেলেই আপনি 1 by 1 আপনার যে ক্রাইটেরিয়া যেটা আছে সেটা আপনি দেখতে পাবেন এবং সেগুলোকে আপনাকে মিট করতে হবে। এবং আপনি যে একটু আগে মেনশন করলেন যে 80% যে আপনার বাজেট যেটা, আপনার যে লিমিট যেটা, সেই লিমিটটা আপনার থাকতে হবে এবং ক্লোজিংয়ের টাকা অথবা ডাউন পেমেন্টের টাকা যেটা আপনার হুইচ এভার কামস ফার্স্ট। আরেকটা হলো এই ধরনের প্রোগ্রামে মনে করেন ডিপেন্ডিং অন দ্য প্রপার্টি, আপনার হয়তো এই বাড়িতে 10 থেকে 15 বছর আপনাকে থাকতে হবে। এই বাড়ি আপনি আজকে নিলেন, মানে এটাও একটা শর্তের মধ্যে আজকে নিলেন, আবার আমরা চিন্তা করলাম যে 5 বছর পরে এটা বিক্রি করে দিব বা ভাড়া দিয়ে দিব, ওটা দিতে পারবো না। দিস ইজ স্ট্রিক্টলি ফর ইউ টু লিভ। মানে এটা প্রাইমারি রেসিডেন্স হিসাবে আপনি এই সিটিতে থাকতে হবে এবং থাকার জন্য এটা 15 বছর পরে আপনি যেটা আপনার করার আপনি করতে পারবেন। তো বেসিক্যালি এইভাবেই আপনার ওয়েবসাইটে আপনার যেতে হবে, অ্যাপ্লিকেশনটা আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে, বুঝতে হবে কোথায় আপনার করণীয় আছে, সেগুলো আপনার কমপ্লিট করতে হবে। আর বাকি যদি কোনো হেল্প লাগে তো আমরা তো আছি। তো শুধু কি এইটুকুই এই শর্ত নাকি আরো অন্যরকম শর্ত আছে? কারণ $1,000 সহায়তা এটা কি মানে সরকারি অনুদান বা গ্র্যান্ট বা সহায়তা যেটাই আমরা বলি না কেন, নাকি এটা কোন ঋণের মতো পরবর্তীতে? এটা লোন হবে না। আচ্ছা, লোন হবে না, বাট যদি আপনি বিক্রি করতে চান আপনার বুঝতে হবে যে এই যে এটা কনভেনশনাল মর্গেজ না, বুঝছেন? আপনার বাড়ি কেনার আগে আপনার একটা লোন অ্যাপ্লিকেশন আপনার রেডি করতে হবে। আপনার দেখতে হবে যে আপনার ক্রেডিট ঠিক আছে কিনা। আপনি আদৌ মনে করেন আপনি 100,000 পুরা লোনটা কিন্তু আপনি পাচ্ছেন না, আপনি একটা আংশিক আপ টু $100,000 আপনাকে সর্বোচ্চ $100,000 আপনাকে দিবে।
তার নিচে হয়তো 40,000 50,000 40,000 হতে পারে, ডিপেন্ডিং অন, আমি তো আর এক্স্যাক্টলি আপনার নাম্বারটা বলতে পারবো না, এক একজনের ক্ষেত্রে সেটা আপনার প্রযোজ্য হবে। বাট আপনার খেয়াল রাখতে হবে যে আপনি এটা লোনটা আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছেন, আপনার আয় ব্যয়ের সাথে আপনার এগুলো কারণ থার্ড পার্টি কিন্তু আপনাকে লোন দিতে হবে ইন অর্ডার টু বাই দিস হাউস। বাট বেনিফিটটা হলো যে 100,000 10,000 টাকা দিলেও 20,000 টাকাও যদি পাওয়া যায়, ক্লোজিং কস্টের টাকাটা পাওয়া যায়, সেটাও অনেক। এটাই মনে রাখতে হবে। তো কারা কারা কোয়ালিফাই করবেন? ট্রাফিক এজেন্ট, সেলফ এমপ্লয়েড যারা উবার চালান, ট্যাক্সি চালান, রেস্টুরেন্টে কাজ করেন বা কনস্ট্রাকশনে কাজ করেন, পোস্টাল জব করেন, সেই ধরনের যারা মনে করেন 6 ফিগার, বাট দেন এগেন 6 ফিগার ইজ নট এনাফ। আপনার 3 জন বাচ্চা আছে বা ফ্যামিলি আছে, আপনার 6 ফিগার স্যালারিতেও আপনার এটা কাভার করতেছে না। তো ওনাদের জন্য এটা একটা আইডিয়াল। আপনার একটা ক্লোজিং কস্টও যদি 30, 40, 45,000 টাকা আপনি পেয়ে যান, ইটস এ বিগ হেল্প। তো যে ক্ষেত্রে আপনি বলছেন যে যে পাওয়ার ক্ষেত্রে যারা কারা পাবে, সেক্ষেত্রে আপনি বললেন সেলফ এমপ্লয়েড যারা আছেন। তো সেলফ এমপ্লয়েড বলতে তো নানান দিক থেকে, যেটা বললেন যে ট্যাক্সি বা উবার যারা আমরা চালাই, সেখান থেকে শুরু করে যারা আমরা বিভিন্ন ব্যবসা করে থাকি, বিভিন্ন রকম আছি। তো এই ক্ষেত্রে কি কোন রকম, বা আপনি ফেডারেল জব যারা করে তাদের কথাও বললেন, বা সিটি জব করে তাদের কথা বললেন, এগুলো ছাড়াও কি যারা মানে পাওয়ার ক্ষেত্রে মানে স্যালারি বা যেটা আয়ের ইনকামের কোনো থ্রেশহোল্ড আছে যে এত পর্যন্ত বেতন যদি হয় তাহলেই পাবে, এর উপরে হলে পাবে না? হয়তো সে এই যে ক্রাইটেরিয়া গুলো বললেন, সেলফ এমপ্লয়েড বা ফেডারেল জব বা জব করেন, সিটির জব করেন, তাদের হয়তো সেই থ্রেশহোল্ডের বাইরে বা উপরে সবারই কম বেশি পাওয়ার এবিলিটি আছে। মানে কতটুকু পাবেন আমরা বলতে এক্স্যাক্টলি আপনার ওই এইচপিডি ওটা ডিসিশন দিবে। হ্যাঁ, মনে করেন কাউকে হয়তো 40,000 দিবে, কাউকে হয়তো 20,000 দিবে, কাউকে হয়তো 80,000, কাউকে হয়তো 100,000-ই দিবে। ওদের যে যখন আপনি অ্যাপ্লাই করবেন, যখন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন, তখন আপনি একটা আনসার পেয়ে যাবেন যে ইউ কোয়ালিফাই ফর 100,000, ইউ কোয়ালিফাই ফর 80,000 অর কোয়ালিফাই ফর 40,000। এক একজনের জন্য এক একভাবে আনসার আসতে পারে। তো আপনি যে অনেকগুলো টার্মের কথা বললেন, এএমআই এর কথা বললেন, এইচইউডির কথা বললেন, তো এই যে 80% এএমআই, এটা মানে আসলে কি? মানে এতে কি নিউ ইয়র্কে কতজন পরিবার যোগ্য হতে পারে বলে, মানে কারা এই যোগ্যতার মধ্যে এসে এই সহায়তাটা পাবে? তাদের টার্গেট হলো যে আপনি 20% আপনার বাড়ির দিকে যাবে, 80% আপনার জন্য ইনকামটা আপনার থাকে। কারণ আপনার তো শুধু বাড়ি ভাড়া দিলে হবে, মর্গেজ দিলে হবে না, আপনার তো অন্যান্য খরচও আছে, আপনার ফ্যামিলি আছে, আপনার অন্যান্য বিল আছে, গাড়ি আছে, ইন্স্যুরেন্স আছে, আপনার যে এক্সপেন্স আছে, সেগুলোও ক্যালকুলেট করে ওরা 80%-এ নিয়ে আসছে। 80%-এ নিয়ে আসছে যে, জি, মানে এইটুক পর্যন্ত যারা যোগ্য হতে পারবে তারা এই লোনটা। বাড়ি বলতে অনেকে যে সবাই যে আপনি $1 মিলিয়ন বাড়ি কিনবেন তা না, আপনি কন্ডোমিনিয়াম কিনতে পারেন, কোঅপ কিনতে পারেন। আপনার তো আসলে ওদের তো টার্গেট হলো যে অ্যাফোর্ডেবিলিটি করে যে হাউজিং ক্রাইসিস যেটা আছে সেটাকে সীমিত করে নিয়ে আসা, হ্যাঁ, এটাকে অ্যাড্রেস করা। তো এই অ্যাড্রেস করার উদ্দেশ্যেই কিন্তু এটা ক্রিয়েট হয়েছে বা এবং সাপোর্টেড হইতেছে। তো আপনি যেটা বললেন যে 3%-এর কথা বললেন, ডাউন পেমেন্টের সুবিধার কথা বললেন, তো নিউ ইয়র্ক শহরে আপনি তো খুব ভালো করে জানেন, নিউ ইয়র্ক সিটিতে একটা বাড়ি যেমন তেমন একটা বাড়ি কিনতে গেলে 100, 150, 200 বছর আগের হয়তো তৈরি করা বাড়ি, সেটা কিনতে গেলেও $1 মিলিয়ন নিচে পাওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায়। তো এই ক্ষেত্রে বাস্তবতার নিরিখে এই যে 3% ডাউন পেমেন্টের যে সুবিধা যেটা বলছেন, এটা কি যথেষ্ট? মানে এটাও কি যারা যে শ্রেণীর কথা বললেন তাদের কি নাগালের বাইরে যাবে কি, নাকি তারা পারবে এটা? আপনার কথা সত্য, যে আপনি যেটা বলছেন সেটা ইগনোর করার কোনো উপায় নাই। বাট এটা একটা সাপোর্টিং একটা অংশ, নাথিং এলস। আপনি পুরো বাড়িটা যে আপনি পেয়ে যাবেন বা হবে আপনি দেখে নিতে হবে আপনার ওই যে মর্গেজের যে অ্যাপ্লিকেশনে আপনার কতটুকু আপনার অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার আমরা বারবার বলতেছি, আপনার কত টাকা পেমেন্ট আসবেন বা কোন প্রোগ্রামে, গভর্নমেন্ট ব্যাক প্রোগ্রাম আছে, স্টেট নিউক্সোনিয়াম আছে, এফএইচএ আছে, হয়তো কনভেনশনালটা না দিয়ে আপনি গভর্নমেন্ট ব্যাক প্রোগ্রামেও যেতে পারেন। তো দেন এগেন অল দিস থিং হ্যাজ টু কাম ইন ফ্যাক্টর। আপনার বসতে হবে, ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে আপনার আগাতে হবে। যে সবার ক্ষেত্রে যে আপনি বড় বাড়ি কিনবেন
সেটাও দরকার নেই। আপনার হয়তো 2 বেডরুম 3 বেডরুম কন্ডোমিনিয়ামও নিতে পারেন, আপনার একটা কোঅপ নিতে পারেন, সেইভাবে বা আপনি আগাইতে পারেন যদি মনে করেন যে আপনার জন্য এই বিশাল অঙ্কের মর্গেজ নেওয়া এই মুহূর্তে আপনার পক্ষে সম্ভব না, তখন আপনি ছোট আকারে সীমিত আকারের প্রাইস রেঞ্জের মধ্যে আপনি দেখতে পারেন। তো এক্ষেত্রে বাড়ি কেনার ক্ষেত্রে তো শুধু ইচ্ছে করলেই বাড়ি কেনা যায় না, বা টাকা থাকলেও বাড়ি কেনা যায় না, অনেক ফর্মালিটিস জি। আছে এটা বাড়ি কেনার ক্ষেত্রে। এবং আমি সেক্ষেত্রে HQS এর কথা, অর্থাৎ হাউজিং কোয়ালিটি স্ট্যান্ডার্ডের কথা বললেন, এই যে এই HQ পরিদর্শন, এই প্রক্রিয়াটি তো জটিল না সময় সাপেক্ষ? না, জটিল ঠিক না। আপনার অ্যাপ্লিকেশনের করার মাস 2-1-এর মধ্যে ওনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে, এবং তখন যে বাড়িটা আপনি চুজ করলেন ওই ল্যান্ডলর্ডের সাথে তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট করে বা রিয়েল এস্টেট এজেন্টের সাথে নিয়ে আপনার ওরা দেখতে চায় যে বাড়িটা সেফ কিনা, আপনি যে পরিবেশটা আপনি কিনতে চাচ্ছেন, কি কিনতে চাচ্ছেন, ওটার এখানে কোনো লেড আছে কিনা বা ইলেকট্রিক্যাল ইয়ে আছে কিনা কোনো ধরনের। কারণ গভর্নমেন্ট ব্যাক প্রোগ্রাম আপনি আবার টার্ন অ্যারাউন্ড করে আপনার সিটিকে আবার সু করতে পারেন। তো ওই সব দিক থেকে যারা সেফটি ইস্যুতে এরা এই ইয়েটা রাখছে। তো এক্ষেত্রে আপনি যেটা বললেন যে শহরের যেটা নির্ধারিত 95% যে HUD, এই কথাটি শব্দটি আপনি ব্যবহার করেছেন, এই সীমার মধ্যে একটা ভালো বাড়ি পাওয়া আসলে কি বাস্তবিক পক্ষে সম্ভব? অসম্ভব বলে কিছু নাই। আপনি 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 যদি কাজ করেন রিয়েল এস্টেট এজেন্টের সাথে, সময় দিতে হবে আপনাকে, সময় নিয়ে আপনি আপনি সার্চ করতে হবে। প্রথমে তো আপনার কোয়ালিফাই করতে হবে আপনার ক্রাইটেরিয়া, আপনার মর্গেজ যেটা, এর সাথে মনে করেন আপনার সিটির সাথে আপনার কাজ করতে হবে। 2 নম্বর আপনার একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কাজ করতে হবে। 3 নম্বর একজন মর্গেজের লোকের সাথে কাজ করতে হবে। 3-4টা এজেন্সির সাথে আপনি সমানভাবে আপনার সময় দিতে হবে, দিয়ে একটা টোটাল একটা প্ল্যান রেডি করতে হবে। প্ল্যান আজকে আপনি শুরু করলেন, হয়তো 3 থেকে 4 মাস লেগে যাবে আপনার সব কিছু রেডি করতে, বাট ইটস পসিবল। হয়তো আজকে থেকে যদি শুরু করেন, বাই দ্য সামারে আপনি একটা রেজাল্ট আপনি পাবেন, একটা রেজাল্ট পাবেন। আপনি হয়তো 6 বেডরুমের বাড়ি পাবেন না, হয়তো 2 বেডরুমের বা 3 বেডরুমের বাড়ি পেতে পারেন, বুঝছেন? যে আপনার যে স্টোরিয়ায় হইতে হবে সেমন আপনি ব্রঙ্কসও পাইতে পারেন। ওদের তো উদ্দেশ্য হইলো আপনাকে একটা বাড়ি দেওয়া, একটা প্রপার্টি কিনা, তো সহায়তা করা। মনে করেন আপনি স্টেট অফ 4 বেডরুম, আপনার 2 বেডরুমের একটা বাড়ি নিতে পারেন বেসমেন্ট সহ, আপনার পারপাস সার্ভ হয়ে গেল। আপনার 2জন বাচ্চা, আপনি 2 বেডরুমের নিয়ে আপনার একটা মাথা কাজ ঠাই হয়ে গেল। তো ডুয়েবল, পসিবল, ইম্পসিবল বলে কোনো কিছু নেই। হ্যাঁ, আপনার কাছে জানতে চাইবো যে এটা কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টি জানতে চাইবো। তো একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওকে, আসসালামু আলাইকুম। আমার নাম হাসান। আমার অলরেডি 4 ফ্যামিলি বাড়ি আছে। জি। আমি আরেকটা বাড়ি দেখছি, ওইটা 3 ফ্যামিলি, কিন্তু আমার লোনই হয়ে গেছে অ্যাপ্রুভ, কিন্তু সমস্যা হলো 3rd ফ্লোরে একটা ভাড়াটিয়া আছে, তার নামাই দিতে পারবে না। তো এখন রুল কি? এই ভাড়া আমি ধরেন কিনলাম, এখন এই ভাড়াটিয়া আমাকে ভাড়া দিল, ভাড়াটাকে কিভাবে তুলবেন? আপনি তুলে নিয়ে বাড়িটাকে নিজে রেজিস্ট্রি করবেন? এখন নতুন কি সিস্টেম কি আছে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জনাব আসিফ চৌধুরী, কোশ্চেনটা ছিল আসলে ক্লিয়ার হয় যে না। উনি একটা বাড়ি কিনছেন, 3 ফ্যামিলি হাউস, একটা ফ্যামিলিতে 2nd ফ্লোরে একজন বা 3rd ফ্লোরে একজন ভাড়াটিয়া থাকে, সে উঠতে চাচ্ছে না, এখন কি নিয়ম, তাকে এটা কিভাবে তিনি কি করবেন? প্রথমে তো মনে করেন আপনি যে আপনার যে ট্যালেন্ট আছে তার সাথে কথা বলুন, বা আপনি কোনো উত্তেজিত হবেন না, মানে নম্র ভদ্র ভাষায় আপনার সাথে নেগোশিয়েট করুন, জানুন ওনার সমস্যাটা কি। কোনো ধরনের যদি জব রিলেটেড হয়ে থাকে বা ফিজিক্যাল কোনো সমস্যা থাকে বা হেলথ ইস্যু থাকে, তাহলে তো আপনি তেমন কিছু করতে পারবেন না। আপনি ওনাকে হয়তো কিছু টাকা পয়সা দিয়ে কম্পেনসেট করে ওনাকে রিকোয়েস্ট করতে পারেন, ভাই আপনি চলে যান, আই নিড দিস প্রপার্টি আমার ব্যক্তিগত ইউজের জন্য, আপনি অন্য জায়গায় চলে যান। আপনাকে লাভ না হয়, তাহলে যদি লাভ না হয় তাহলে আপনি একজন লয়ার নিতে পারেন, লয়ারের মাধ্যমে আপনি ওনাকে ইভিকশন প্রসেসটা শুরু করতে পারেন। তো ইভিকশন প্রসেসটা হয়তো 3 থেকে 6 মাস বা 8 মাস, বছরও লাগতে পারে, বাট আপনার ওই আইনের মাধ্যমেই তাকে সরাতে হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নিতে এখন শুধুমাত্র জানতে চাই যে আবেদনটা কিভাবে করবে? HPDর মাধ্যমে। HPDর মাধ্যমে আবেদন করতে হবে। তো লাস্ট যে ছোট্ট 1 মিনিটে আপনি এটি প্রশ্নের উত্তরটা দেবেন, যে ধরুন একজন ক্রেতা আমি মনে করুন যে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাই, তো তাহলে এই প্রোগ্রামে আবেদন করার ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন?
প্রথমে তো আপনি এইচপিডির মাধ্যমে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করুন। ওইখানে গাইডলাইন যেগুলো আছে, আমরা যেগুলো ডিসকাস করলাম বেসিকলি ওইগুলোই ওইখানে থাকবে, ওইগুলো আপনাকে ফলো করতে হবে। প্রথমে এটাই তো করলেন। 2 নম্বর, একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলুন। আপনি যদি ওয়ান্স ইউ কোয়ালিফাই হয়ে যান, তখন একজন এজেন্টের সাথে যোগাযোগ করুন। সে আপনাকে আপনার যদি মর্গেজ ব্রোকার না থাকে, সে আপনাকে নিয়ে যাবে আপনার একজন মর্গেজ ব্রোকারের সাথে। আপনি কাজ করতে হবে, কারণ আপনি দেখতে হবে আপনি কতটুকু কোয়ালিফাই করেন, লোন আপনার কতটুকু হবে, এবং আপনার অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার যেটা আমরা বললাম, আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, সেই অনুসারে আপনি বাড়ি দেখবেন। হয়তো আপনার 3 বেডরুমের বাড়ি দরকার না, আমরা 2 বেডরুম হয়তো 400,000 আপনি পেয়ে যাবেন, আপনার 500,000 যেতে হচ্ছে না। আপনার জামাইকাতে হয়তো কুইন্স ভিলেজে আপনি পেয়ে যাচ্ছেন, আপনার হিল সাইডে না পাইলেও কুইন্স ভিলেজে হয়তো পাবেন, বা আরও একটু ভিতরে গেলে পাবেন, বা আপনার বেল রোজের দিকে গেলে হয়তো পাবেন, বা সাউথ ব্রঙ্কসের দিকে গেলে পাবেন। হ্যাঁ, পাবেন না কেন, পাবেন, বাট হয়তো আপনার যে আইডিয়াল যে লোকেশনটা হয়তো সেটা তো পাবেন না, বাট পাবেন। এটা শুধু সিটির মধ্যে সীমাবদ্ধ, মানে 5টা বরোর মধ্যে সীমাবদ্ধ? মধ্যেই জি প্রোগ্রাম। স্ট্যাটেন আইল্যান্ডও একটা আপনার অপশন আছে, আপনার ব্রঙ্কস আছে, ব্রুকলিন আছে, আপনার জায়গা অনেক জায়গা আছে। ম্যানহাটন তো ইজ নট পসিবল, ম্যানহাটন ছাড়া বাকি যে 4টা বড় আছে আপনি সেখানে এই সহায়তাটা পাওয়া যেতে পারে কিনতে গেলে। অনেক ধন্যবাদ জনাব আসিফ চৌধুরী। আমাদের হাতে প্রথম অংশের হাতের সময় নেই, দ্বিতীয় অংশ শুরু করতে হবে। তাই আপনার এই আলোচনার মধ্যে দিয়ে, বা আপনি যে বিষয়টি নিয়ে আজকে কথা বললেন, এটি যারা আমরা প্রথম বাড়ি কিনতে চাই অথচ আমাদের অর্থ কম, তাদের জন্য একটি বড় ধরনের সহায়তা বলে আমরা মনে করছি। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ যারা আমাদের সাথে ক্রমে যুক্ত হয়েছেন, এবং কোনো ধরনের যদি হেল্প লাগে যোগাযোগ করতে পারেন। আমার নাম আসিফ চৌধুরী, 9177415308। থ্যাংক ইউ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।